এটা সেই মস্কোতে যে কমিউনিস্ট পার্টির একটা মিটিং হচ্ছিল, তখন কোন একজন পিছন থেকে জিজ্ঞেস করছিলেন যে স্টালিনের বিরুদ্ধে অনেক কথাবার্তা হুম, হুম, হচ্ছিল, যে স্টালিন এই করেছেন, সেই করেছেন, গুপ্ত হত্যা করেছেন, মানুষ মেরেছেন। কোন একজন পিছন থেকে বলল যে আপনি কোথায় ছিলেন? তো তখন হুম, উনি চুপ করলেন, জিজ্ঞাসা করলেন যে যিনি বলতেছেন একটু বলেন, আপনি উঠে আহ, দাঁড়িয়ে বলেন, আমি দেখি আপনাকে। তখন উনি আর হুম, উঠে দাঁড়ানোর সাহস পেলেন না। তখন যে যে তখনকার যে নেতা, তিনি বললেন যে আপনার মতো অবস্থা আমার ছিল আর কি। এখন যে হুম, হুম, ইউনূস সরকারের সময় ডক্টর ইউনূস নোবেল লরিয়েট, এবং তাকে অনেকে বিশ্ব বাটপার বলেন। হ্যাঁ, এবং এই যে গোলামীর চুক্তি করছেন, কার এজেন্ডা বাস্তবায়ন করেন, ডিপ স্টেট কোথায়, কোথায় যোগাযোগ, মানে অনেক কথা তার সম্পর্কে এখন হুম, হুম, কথার শেষ নেই। সেটা আপনার মিডিয়াতেও আসছে এবং অন্যান্য সামাজিক গণমাধ্যমে বেশি আসছে। তো হুম, তখন হয়তো এই পত্রিকাগুলো সাহস পায়নি, কেন প্রত্যেকটা পত্রিকা অফিসে গত 18 মাসে যে 5ই আগস্টের পরে, কথিত 36 জুলাইয়ের পরে পত্রিকা অফিসগুলোতে কোথায়, কোথায় কি কিরকম দাঙ্গা হাঙ্গামা করা হয়েছে, কত মব করা হয়েছে, এসব তো আপনার জানা আছে। যেহেতু আপনি হুম, মিডিয়ার মানুষ। প্রত্যেক পত্রিকা অফিসে দখলদারিত্ব হয়েছে, মব করা হয়েছে, একে বদলায় দেওয়া হয়েছে, তাকে বের করে দেওয়া হয়েছে। আপনি শিক্ষকদের একটা রিপোর্ট কদিন আগে আসছিল। কতজন শিক্ষককে আপনি মানে একেবারে অপমান করে তাদেরকে বের করে দেওয়া হয়েছে ইয়া থেকে, তাদের স্কুল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে। হুম, তো এরকম ৩,৫০০ শিক্ষকের সাথে এটা করা হয়েছে। প্রধান শিক্ষক ছিলেন, অধ্যক্ষ ছিলেন, যারা ভালো টিচার। কেউ হয়তো ফেরত যেতে পারতেছেন এখন। আপনার এই পরিস্থিতিতে হয়তো পত্রিকাগুলো, যে ইউনূস সাহেব বলেছিলেন না, আপনারা এখন এতদিন কথা বলতে পারেননি। তখন অবশ্য ১৮-২৪ এর নির্বাচন সম্পর্কে এবং শেখ হাসিনার যে কর্তৃত্ববাদী শাসন, এই সম্পর্কে আমরা অনেক কথা বলেছি। সেসব রেকর্ড আছে। তো কথা বলেছি, এবং তার মধ্যে কথা বলার জন্য কেউ নিশ্চয়ই নির্যাতিত হয়েছেন এবং নির্যাতন হয়েছে। আ অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশও অনেক নির্যাতনমূলক আচরণ করেছে। তো এরপরও কিন্তু মানুষ কথা বলেছে। বাট ডক্টর ইউনূস বললেন, "কথা বলেন।" কথা বলার পর দেখা গেল কথা বলার যেসব জায়গা আছে, সব জায়গায় মপ করতে হবে। সবকিছু দখলে নিতে হবে। তারা আর এই কথাগুলো প্রচারও করতে পারবেন না। এবং হুম, একসময় প্রত্যেক সরকারের সময় একটা ব্ল্যাক লিস্ট থাকে। ওখান থেকে আমরা কবে হুম, বের হতে পারবো আমি জানি না। যে অমুক ওকে টক শোতে আনা যাবে না। অমুক হুম, গান গায়িকাকে গানও গাইতে দেওয়া যাবে না, গায়ক-গায়িকাকে। অমুক চিত্র যে অভিনেতা আছে তাদেরকে টিভিতে আনা যাবে না। মানে এরকম একটা ব্ল্যাক লিস্ট সবসময় থাকে, এবং ইউনূস সাহেবের সময় টোটাল একটা ব্ল্যাক লিস্ট, মানে ব্ল্যাক শাসন বলতে পারেন আপনি। একটা কালো শাসন চালু করেছিলেন উনি, যে কারণে এইসব কথাবার্তা আসেনি। তো সুতরাং এখন আসছে, না এখন তো ব্ল্যাক যিনি লিস্টে যার আপনারা কিভাবে পড়ে গেলেন? আপনারা কয়জন? মানে আপনাদেরকে আমরা সেভাবে আমরা সব সরকারের সময়েই প্রতিবাদী কণ্ঠ হিসেবে দেখেছি। তো সেইখানে হ্যাঁ, আপনারা আপনার সাথে আমি কিভাবে অনেক টক শো করেছি প্রায় হুম। ১০ বছর ধরে, তাই এবং না? তো আপনাকে যখন গ্রেফতার করা হয় তার ২ দিন আগে মনে হয় আপনি আমার টক শোতেই বলে গিয়েছেন, আমি আপনার টক হয়তো শোতে পরবর্তীতে কথা গ্রেফতার হয়ে বলেছি। যাব। বিষয়টা হলো হুম, যে ডক্টর ইউনূস যখন ৮ তারিখে ক্ষমতা নিলেন, এবং তারপরে উনি যা বললেন, মুখে যা বললেন, তারপরে কিন্তু উনার কাজের সাথে উনার মানে যে মানে কথার সাথে কাজের কোনো মিল ছিল না। এবং উনার উপদেষ্টা পরিষদ এবং উনারা সবাই মিলে একটা মবের রাজত্ব কায়েম করলেন সারা দেশে। এবং এই মবকে উনি নিজেই উস্কে দিয়েছেন। আপনি নিশ্চয়ই ওই ভিডিওটা দেখেছেন, যেখানে বলা হচ্ছে, ইউনূস সাহেব বলছেন ছাত্রদেরকে, তরুণদেরকে, যে তোমরা এখানে সচিবালয় আছে, অমুক জায়গায় আছে, রাজধানীতে আছে, তোমাদের গ্রামেও তো আছে। সেখানে তোমরা হুম, হুম, তাদেরকে ধরো না কেন? তাদেরকে হুম, বাঁধো না কেন? তাদের ব্যাপারে ব্যবস্থা নাও না কেন? হোয়াট ইস দিস? হুম, মানে হুম, একজন প্রধান উপদেষ্টা তরুণ সমাজ বা ছাত্রদেরকে বা সমন্বয়কদের সাথে কথা বলছেন, তাদেরকে বলতেছেন গ্রামে, গ্রামে এই হামলা করতে নিজেরা যাবেন। আরে হুম, ভাই, হুম, আপনি আপনার পুলিশ বাহিনী আছে, আপনার আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদেরকে ইউটিলাইজ করেন, তাদেরকে মনোবল দেন। হ্যাঁ, পুলিশ বাহিনীর মনোবল একেবারে ভেঙে গেছিল। তাদেরকে আপনি নেতৃত্ব দেন, মনোবল দেন, এবং তাদেরকে দিয়ে কাজটা করান। কিন্তু কি করলেন? উনি উনাদেরকে উস্কিয়ে দিলেন। উনার যে শফিক সাহেব, উনার যে প্রেস সেক্রেটারি ছিল, আমি মাঝে মাঝে উনাকে প্রেস অ্যাডভাইজার বলতাম। কারণ উনি হুম, যে এভাবে কথা বলতেন, কখনো মনে হতো উনিই চিফ অ্যাডভাইজার। মানে উনার কথাবার্তায় মনে হতো। পরে একসময় উনাকে জিজ্ঞাসা করা হয়েছে, উনি বলছেন না, উনি সবসময় যা বলেছেন, যতদিন যা বলেছেন সবই নাকি ইউনূস সাহেবের কথা। উনি শুধু একজন মানে ঘোষক টাইপের ছিলেন স্পোকম্যান। আরকি, যে উনি এসে কথাটা বলেছেন। উনি আবার ডাস্টবিন বানিয়েছিলেন। এখন থেকে অনেকে ডাস্টবিন নামে ডাকে। ইউনূসকে যেমন বিশ্ব বাটপার নামে ডাকে। তো উনি কি বললেন?
যে এরা হলো প্রেশার গ্রুপ। এই প্রেশার গ্রুপটা হুম, তৈরির হুম, দরকার আছে। প্রেশার গ্রুপ না হলে সংস্কার হবে না। এইভাবে তারা মব হুম, উস্কিয়ে দিয়েছিলেন, যে কারণে আমরা হয়তো দেখি নাই। এবং আমরা যারা কথা বলতে শুরু করলাম, বিশেষ করে যখন দেখলাম যে তারা একটা মবের রাজত্ব কায়েম করলেন এবং তাদের অনেকদিন থাকার ইচ্ছা। কারণ একটা সরকার ৩ মাসের মধ্যে একটা নির্বাচন হবে। যদি নির্বাচিত সরকারের কোনো কারণে পতন হয় বা চলে যান, আমাদের সংবিধান আছে। সংবিধান যেহেতু বাতিল করা হয়নি, এই ৩ মাসের ব্যাপারে বিএনপিও বলেছিল, বাট তিনি ৩ মাসের মধ্যে তো নির্বাচন করবেন না। তারপর নির্বাচনের ডেট নিয়ে, টাইম নিয়ে নানান টালবাহানা, এবং পরে একটা ঈদের জামাতে দেখা গেল সবাই ইউনূস সাহেবকে চায়। মানে একটা ঈদের হুম, জামাত হুম, করলেন, হুম, উনি নরমাল যে আমাদের প্রধান জামাত সেখানে যান নাই। উনি ওই একটা জামাতের আয়োজন করলেন আপনার শেরে বাংলা নগরে। সেখানে একটা বিশাল মাঠ আছে যেখানে আগে মেলা বসতো, ওখানে একটা জামাতের আয়োজন করলেন। ওখানে দেখা গেল কিছু লোক ঢোল তবলা নিয়ে খালি আপনাকে চাই, আপনাকে চাই, আপনি আরো থাকেন, যতদিন বেঁচে আছেন থাকেন। তারপর তার স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বললেন যে লোকজন তো আমাদেরকে ৫ বছর থাকতে বলে। তারপর কোন উপদেষ্টা বলেন যেহেতু ওই সরকার নির্বাচিত হয়েছিল ১৯২৯ সাল ২০২৯ সাল পর্যন্ত, সেই জন্য ওই সরকারের কন্টিনিউশন হিসেবে ২০২৯ এর আগে আবার কিসের নির্বাচন? তখন আমাদের হুম, কথা বলতে হলো। আমরা বললাম যে না, এভাবে মবের মূল্য তো চলতে পারে না। ২ নম্বর, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং প্রতিহিংসার রাজনীতি যেটা করছেন, প্রতিহিংসা প্রয়াণ হয়ে আপনি যেসব করলেন সেসব ঠিক করতে হবে। আপনার ৩২ নম্বরে হামলা চালানো হলো প্রতিহিংসা প্রয়াণ কাজ হিসাবে, এবং আপনার হামলা চলতে থাকলো পরপর, এবং আমাদের সরকার কোনো ব্যবস্থা নিল না। মানে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এরকম নানান জায়গায় হামলা, মামলা, নির্যাতন, মব, সেসব কারণে আমরা কথা বলতে বাধ্য হলাম। তো কথা বলতে গেলেই উনাদের পছন্দ হলো না আরকি। পরে আমরা একটা ৭১ মঞ্চ ৭১, কেন তখন সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এরকম একটা আলাপ নিয়ে, ন্যারেটিভ নিয়ে খুবই হুম, আলোচনা, এবং মাঝে মাঝেই উনার ওখানে লোকজন উনি ডাকতেন। এখন জানা গেছে যে উনি এদেরকে আহ্বান করতেন। তাদেরকে আবার ঠান্ডা পানি খাওয়ানো হতো, কোনো সময় খাবার-টাবার দেওয়া হতো। আবার তাদেরকে আবার সরিয়ে শাহবাগে নিয়ে যেতে হতো, ওখানে খাবার সাপ্লাই করতে হতো। আবার শাহবাগ থেকে আপনার যমুনাতে নিয়ে যাওয়া হতো। মানে অন্য কেউ গেলে তাদের জন্য পুলিশের পিটুনি। আর উনাদের জন্য, উনি যাদেরকে ডাকতেন তাদের জন্য, তাদেরকে দিয়ে কিছু কথা বলতেন এবং সেটা পরে উনি কার্যকর করতেন। এই অবস্থায় তখন তো আমাদের কথা বলতে হলো। তখন মঞ্চ ৭১ একটা হয়েছিল। মঞ্চ ৭১ বলল যে, "আমরা আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, এইসবে হাত দিতে দেব না। মুক্তিযুদ্ধকে হুম, মুছে ফেলার চেষ্টা করলে সেটা আমরা মুক্তিযোদ্ধা হিসেবে আমরা প্রতিহত করার চেষ্টা করব। আমরা এটার প্রতিবাদ করব।" এবং তারা হুম, ডাকলেন একটা আলোচনা সভা, একটা গোল টেবিল, যেখানে ১৯৭১ এর মুক্তিযুদ্ধ এবং ৭২ এর সংবিধান নিয়ে একটা আলোচনা হবে। সেখানে কামাল হোসেন সাহেব, অ্যাডভোকেট পান্না এবং অনেক আইনবিদ যাওয়ার কথা ছিল। তো সেখানে আমিও গিয়েছিলাম শোনার জন্য। আমাকেও তারা আমন্ত্রণ জানিয়েছিল। তো সেখান থেকে দেখা গেল সেখানে একটা মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকী সহ ১৪ জনকে গ্রেফতার করা হলো। এবং পরে আমার বাসা থেকে আমাকে গভীর রাতে গ্রেফতার করা হয় এবং আমাকেও জেলখানায় প্রায় ৮৭ দিনের মতো থাকতে হয়েছে। এইটা হলো ইউনূস রাজত্বের কথা। আর ইউনূস হুম। সাহেবের তো এই চুক্তি